নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব কোলেস্টেরল বায়োসিনথেসিস এবং বায়োকেমিস্ট্রি পোর্শনের অত্যন্ত কনসেপচুয়াল অংশ হলো কোলেস্টেরল বায়োসিনথেসিস। দেখো, কোলেস্টেরল বায়োসিনথেসিস পড়ার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দিস কোলেস্টেরল। কোলেস্টেরল ইজ ডিফাইনিং অ্যাজ দ্য স্টেরয়েড অ্যালকোহল। তাহলে কোলেস্টেরলকে আমরা কি বলবো? স্টেরয়েড অ্যালকোহল। এবং কোলেস্টেরল প্রকৃতপক্ষে ডিরাইভড লিপিড। কোলেস্টেরল প্রকৃতপক্ষে ডিরাইভড লিপিড এবং তার সঙ্গে সঙ্গে এটাকে বলা হয় স্টেরয়েড অ্যালকোহল ফাউন্ড ইন এনিম্যাল টিস্যু। এবং কোলেস্টেরলের যেটা কেমিক্যাল ফর্মুলা সেটা হচ্ছে C7H46O। কোলেস্টেরলের কেমিক্যাল ফর্মুলা কি? C27H46NO। সো দিস ইজ এ ভেরি হাইড্রোফোবিক কম্পাউন্ড, মানে জলের প্রতি কোলেস্টেরল প্রধানত অ্যাট্রাক্টেড হয় না এবং কন্টেন্স দ্য 4 ফিউজড হাইড্রোকার্বন রিং। এবং সেই 4 ফিউজড হাইড্রোকার্বন রিংকে ABCD এই 4টি লেটার দিয়ে প্রধানত ডিনোট করা হয়। সুতরাং 4টে ফিউজড হাইড্রোকার্বন রিং প্রধানত কোলেস্টেরলের স্ট্রাকচারে আমরা দেখতে পাই। এবং এই 4টে ফিউজড যে হাইড্রোকার্বন রিং তাকেই বলা হয় স্টেরয়েড নিউক্লিয়াস, অর তাকে বলা হয় সাইক্লোপেন্টানো পার হাইড্রোফেনান্থ্রিন নিউক্লিয়াস বা CPPP। ঠিক আছে, তাহলে কোলেস্টেরলের মধ্যে আমরা এইরকম স্টেরয়েড রিং আমরা দেখতে পাই, 4টে ফিউজড আমরা রিং কোলেস্টেরলের মধ্যে দেখতে পাই। এবার দেখো কোলেস্টেরলের স্ট্রাকচার, যেটা এতক্ষণ বলছিলাম, একদম কোলেস্টেরলের সিম্পলিফাইড স্ট্রাকচার। ডিটেল স্ট্রাকচার এখানে নেই, কিন্তু কোলেস্টেরলের সিম্পলিফাইড স্ট্রাকচার দেখে নাও। তো যেটা বলছিলাম যে 4টে ফিউজড রিং আছে, 1 2 3 4, এবং এই 4টে ফিউজড রিংকে আমরা কি বলবো? এটাই হচ্ছে প্রধানত সাইক্লোপেন্টানে রিং। ঠিক আছে, এবং এই যে ফিউজড রিং আছে তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। আমরা অত ডিটেলসে যাব না, শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা পড়ব। দেখো, দ্য ডাবল বন্ড ফাউন্ড ইন বিটুইন কার্বন নাম্বার 5 and 6, এটা কার্বন নাম্বার 5 আর এটা কার্বন নাম্বার 6, তাহলে 5 আর 6 নাম্বার কার্বনের মাঝখানে আমরা কি দেখতে পাবো? ডাবল বন্ড। এবং OH গ্রুপ প্রেজেন্ট অ্যাট দ্য কার্বন নাম্বার 3, তাহলে এখানে কার্বন নাম্বার 3, এখানে আমরা কি দেখতে পাবো? OH গ্রুপ। এর সাথে সাথে একটা 8 কার্বন কন্টেনিং ব্রাঞ্চড হাইড্রোকার্বন চেন, এখানে দেখতে পাচ্ছি একটা ব্রাঞ্চড হাইড্রোকার্বন চেন আছে। এই ব্রাঞ্চড হাইড্রোকার্বন চেন, এই যে ডি রিং আছে, এই ডি রিংয়ের 17 নম্বর কার্বন পজিশনের সঙ্গে লেগে থাকে এই ব্রাঞ্চড হাইড্রোকার্বন চেন। সো দিস ইজ বেসিক স্ট্রাকচার অফ কোলেস্টেরল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কোলেস্টেরলের প্রকৃতপক্ষে ফাংশন কি, এসেন্সিয়াল ফাংশনস ভার্সেস দ্য ক্লিনিক্যাল ওভারলোড। আমরা সবাই জানি, আমরা অনেক সময় এরকম বলি যে কোলেস্টেরল বেড়ে গেছে রক্ততে, আমরা কোলেস্টেরলের টেস্ট করাই। তাহলে প্রকৃতপক্ষে কোলেস্টেরলের ফাংশন যেমন আছে, কোলেস্টেরল যেমন প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরল যদি ওভারলোড হয়ে যায় তাহলে আমাদের কি ক্ষতি হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তো ফিজিওলজিক্যাল ফাংশন দেখো, সো দিস ইজ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ অল সেল মেমব্রেন। সমস্ত কোষের কোষ পর্দাতে দেখা যায় এবং কোলেস্টেরল প্রধানত মেমব্রেনের ফ্লুইডিটিকে মেনটেন করে, সো মডিউলেটিং দেয়ার ফ্লুইডিটি। এবং এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ দ্য লাইপোপ্রোটিন, কোলেস্টেরল কিন্তু লাইপোপ্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল কম্পোনেন্ট। সুতরাং এই লাইপোপ্রোটিন প্রকৃতপক্ষে কি, যেমন বিভিন্ন রকমের লাইপোপ্রোটিন আছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, HDL, LDL, এরকম ডিফারেন্ট টাইপসের লাইপোপ্রোটিন আছে। তো এই লাইপোপ্রোটিনগুলো প্রধানত প্রোটিনকে, এরা প্রধানত লিপিডকে ক্যারি করে। ঠিক আছে, সো ক্যারি দ্য লিপিডস টু দ্য পেরিফেরাল টিস্যু। তাহলে এই যে লাইপোপ্রোটিন যেগুলো, যেমন লাইপোপ্রোটিনের এক্সাম্পল যেমন বলছি, যেমন HDL আছে, তার সঙ্গে সঙ্গে LDL আছে। ঠিক আছে, তাহলে এই HDL, LDL সব হচ্ছে লাইপোপ্রোটিনের এক্সাম্পল এবং এরা প্রোটিনকে প্রধানত পেরিফেরাল টিস্যুতে ক্যারি করে নিয়ে যায়। সো দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অফ দিস কোলেস্টেরল। And apart from this, cholesterol is precursor of vitamin D. Vitamin D এর precursor. Vitamin D আমরা জানি যে ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল এবং তার সঙ্গে সঙ্গে বাইল অ্যাসিডের প্রিকারসার এবং স্টেরয়েড হরমোনের প্রিকারসার। সমস্ত রকমের স্টেরয়েড হরমোন, সমস্ত রকমের সেক্স হরমোন তো তার প্রিকারসার হিসাবে কাজ করে। তার মানে কোলেস্টেরল থেকেই প্রধানত এই সমস্ত স্টেরয়েড হরমোনগুলো তৈরি হয়। কিন্তু যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? দেখো, নর্মাল লেভেল অফ কোলেস্টেরল তাহলে কত? 150 থেকে 220 mg পার ডেসিলিটার, মানে 1 ডেসিলিটার ব্লাডে 150 থেকে 220 mg আমরা কোলেস্টেরল পাই। সো ইন হিউম্যানস দ্য ব্যালেন্স বিটুইন দ্য কোলেস্টেরল ইনফ্লাক্স অ্যান্ড দ্য এফ্লাক্স ইজ নট প্রিসাইজ। মানে আমরা যতটা পরিমাণে কোলেস্টেরল আমরা নিচ্ছি, যেটা
অপ্রয়োজনীয় যে সেই কোলেস্টেরল যে বাইরে বেরিয়ে যাবে এটা কিন্তু প্রিসাইসলি রেগুলেটেড নয়। সো হাইপার কোলেস্টেরোলিমিয়া লিডস টু দ্য গ্র্যাজুয়াল ডিপোজিশন অফ দ্য কোলেস্টেরল টিস্যুস, পার্টিকুলারলি এন্ডোথেলিয়াল লাইনিং অফ দ্য ব্লাড ভেসেলস। অর্থাৎ ব্লাড ভেসেলসে যদি আমরা এক্সট্রা কোলেস্টেরল যদি আমরা নিই বা আমাদের শরীরে যদি এক্সট্রা কোলেস্টেরল যদি থেকে যায়, তাহলে কি হয়, তাহলে এই ব্লাড ভেসেলসের লাইনিংয়ে এই কোলেস্টেরল জমা হয়। তাহলে যদি এই কোলেস্টেরল যদি জমা হয় তাহলে ব্লাড ভেসেলসের লাইনিং কী হয়ে যাবে, ন্যারো হয়ে যাবে। সুতরাং এই ন্যারো দেখো, সো কজেস দ্য প্লাগ ফর্মেশন লিডিং টু দ্য ন্যারোয়িং অফ দ্য ব্লাড ভেসেলস। এবং ব্লাড ভেসেলস যখন ন্যারো হয়ে যায় তখন এই সিচুয়েশনকে আমরা বলবো আথারোস্ক্লেরোসিস, ইনক্রিজিং দ্য রিস্ক অফ কার্ডিয়াক অ্যান্ড দ্য সেরিব্রাল ডিজিজ। এই আথারোস্ক্লেরোসিসের জন্য কার্ডিয়াক যেমন ডিজিজ হয়, তার সঙ্গে সঙ্গে অনেক সময় আমাদের ব্রেন স্ট্রোক হতে পারে। কারণ কি, নিউরনের মধ্যে তখন ব্লাডের সাপ্লাই হবে না, অক্সিজেন ডিফিসিয়েন্সির জন্য অনেক সময় ব্রেন স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে, অ্যান্ড গল স্টোন ফর্মেশন। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোলেস্টেরল বায়োসিনথেসিস প্রধানত কোথায় হয়, মানে কোলেস্টেরল সিনথেসিস কোথায় হয়। দেখো, সো অ্যানাটমিক্যাল সাইটস অফ দ্য বায়োসিনথেসিস, এভরি নিউক্লিয়েটেড সেল ইজ ক্যাপেবল অফ কোলেস্টেরল বায়োসিনথেসিস। আমাদের দেহে যত সেল আছে সমস্ত সেল এর ক্যাপাবিলিটি থাকে এই কোলেস্টেরল বায়োসিনথেসিসের। সো সিনথেসিস রিকোয়ার্স দ্য এনজাইমস লোকেটেড ইন দ্য সাইটোসল। কোলেস্টেরল বায়োসিনথেসিসের জন্য যে সমস্ত এনজাইমগুলো থাকে সেগুলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকে এবং মেমব্রেন অফ দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার সঙ্গে সঙ্গে পারেক্সিজম। তাহলে সাইটোপ্লাজমে যেমন কোলেস্টেরল বায়োসিনথেসিসের এনজাইম থাকে, তার সঙ্গে সঙ্গে কোথায় থাকবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার সাথে সাথে পারেক্সিজমে। কিন্তু ব্রেনের মধ্যে কিন্তু কোনো রকম এনজাইম থাকে না, সেই জন্য ব্রেনেতে জেনারেলি কোলেস্টেরল সিনথেসিস হয় না। এবং দেখো, লিভারে অ্যাকাউন্টস ফর দ্য 10% অফ দ্য টোটাল সিনথেসিস। আমাদের লিভারের মধ্যে দেহেতে যতটা পরিমাণে কোলেস্টেরল তৈরি হয় তার 10% লিভারে তৈরি হয়। আচ্ছা, এবারে আমরা চলে আসি পরের সেশনে চলে আসো। দেখো, সো পাথওয়ে, এক্ষেত্রে কোলেস্টেরল বায়োসিনথেসিসের যে পাথওয়ে আছে একটু দেখে নাও। তো প্রথম যে স্টেপ যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সিনথেসিস অফ HMG-CoA। কি তৈরি হবে, HMG-CoA। সো অল কার্বন অ্যাটমস, আমরা দেখলাম যে কোলেস্টেরলে প্রচুর কার্বন আছে, 17+8 অন্তত 25 কার্বনস আছে। সমস্ত কার্বন অ্যাটমের যে সোর্স আর প্রোভাইডেড বাই অ্যাসিটাইল কোএনজাইম এ। কোলেস্টেরলে যত কার্বন আছে সমস্ত কার্বনের সোর্স যেটা, তো সেটা হচ্ছে অ্যাসিটাইল কোএনজাইম এ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, প্রথমেই দুটো অ্যাসিটাইল কোএনজাইম এ, তাহলে অ্যাসিটাইল কোএনজাইম এর যে স্ট্রাকচার আছে CH3 COS-CoA, ঠিক আছে, CoA। তাহলে এই দুটো অ্যাসিটাইল কোএনজাইম এ থায়োলেজ এনজাইমের প্রভাবে যেটাতে পরিণত হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আবার বলছি যে দুটো অ্যাসিটাইল কোয়ে থায়োলেজ এনজাইমের প্রভাবে পরিণত হবে অ্যাসিটাইল কোয়ে। এরপরে তৃতীয় আর একটা অ্যাসিটাইল কোয়ে চলে আসবে এবং সেটা HMG-CoA সিনথেসিসের প্রভাবে যাতে পরিণত হবে সেটা হচ্ছে HMG-CoA। তার নাম কি, HMG-CoA, ঠিক আছে। এটা কিন্তু 6 কার্বন। দেখো, এখানে আমরা একটা কার্বন দেখছি 1 আর 2, তাহলে এটা হচ্ছে 2 আর 2 4 এবং তার সঙ্গে সঙ্গে আরও থার্ড যে অ্যাসিটাইল কোয়ে যেটা আসছে আর কি, তাহলে HMG-CoAতে আমরা কটা কার্বন পেয়ে যাচ্ছি, HMG-CoAতে আমরা 6টা কার্বন পেয়ে যাচ্ছি। প্রথমে দুটো অ্যাসিটাইল কোয়ে, প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়েতে দুটো কার্বন আছে, তারপরে থার্ড অ্যাসিটাইল কোয়ে আসছে প্লাস আরও দুটো আসছে। তাহলে HMG-CoA কী করছে, অ্যাসিটাইল কোয়েকে HMG-CoAতে পরিণত করছে, HMG-CoA এইভাবে তৈরি হচ্ছে। সুতরাং HMG-CoAতে আমরা 6টা কার্বন পাবো। এরপরে দেখো, দ্য স্টেপ নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে রেট লিমিটিং স্টেপ। স্টেপ নাম্বার 2 যেটা, সেটা কিন্তু রেট লিমিটিং স্টেপ। তো রেট লিমিটিং স্টেপে যে এনজাইম কাজ করে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ HMG-CoA রিডাক্টেজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনজাইম ফর কোলেস্টেরল বায়োসিনথেসিস। দেখো, HMG-CoA যেটা 6 কার্বনযুক্ত ছিল, HMG-CoA কত কার্বন ছিল, 6 কার্বন ছিল। তাহলে HMG-CoA রিডাক্টেজ কী করছে, যেহেতু রিডাক্টেজ তার মানে অবভিয়াসলি এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হবে। তো হাইড্রোজেনের সোর্স হিসাবে কাকে ব্যবহার করছে, NADPH। আগের দিন আমরা পড়েছিলাম হেক্সোস মনোফসফেট শান্টে যে বিভিন্ন রকমের রিডাকশানে প্রধানত এই NADPH ইউজ হয়। তো NADPHকে ইউজ করে এই HMG-CoA রিডাক্টেজ HMG-CoA থেকে যেটা তৈরি করছে সেটা হচ্ছে মেভালোনেট। কি তৈরি করছে, মেভালোনেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। সো NADPH প্রোভাইডস দ্য রিডিউসিং ইকুইভ্যালেন্স এবং তার ফলে যেটা তৈরি হয় সেটা হলো মেভালোনেট। সো নোট, এখানে একটা নোট দেখে নাও, সিনথেসিস অফ দ্য মেভালোনেট ফ্রম দ্য HMG-CoA ইজ দ্য রেট লিমিটিং স্টেপ। তাহলে কোলেস্টেরল বায়োসিনথেসিসের যেটা রেট লিমিটিং স্টেপ সেটা হচ্ছে HMG-CoA রিডাক্টেজের ফাংশন। নেক্সট আমরা চলে আসি, এরপরে
এই যে মেভালোনেট আছে, মেভালোনেট থেকে এবার বিভিন্ন রকমের কার্বন এলঙ্গেশন হয়। দেখো মেভালোনেট থেকে 5 কার্বনযুক্ত কম্পাউন্ড তৈরি হয়, মাল্টিস্টেপ প্রসেস, সেগুলোর অত ডিটেলসে না পড়লেও চলবে, সেই জন্য আমি সেগুলোকে আর ডিটেলসে দিইনি। 5 কার্বন, 10 কার্বন, তার সঙ্গে সঙ্গে 15 কার্বন, এবং তারপরে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ল্যানোস্টেরল, যেখানে থাকে 30 কার্বন। ল্যানোস্টেরলে কতগুলো কার্বন থাকে? ল্যানোস্টেরলে থাকবে 30 কার্বন। তো এই 30 কার্বন থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কোলেস্টেরল তৈরি হচ্ছে। এই স্টেপগুলো আর অতটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগের স্টেপগুলো। আরেকবার দেখে নাও, HMG-CoA, HMG-CoA থেকে কী তৈরি হচ্ছে? মেভালোনেট। কে কাজে সাহায্য করছে? HMG-CoA রিডাক্টেজ। এবং তার সঙ্গে সঙ্গে দেখে নাও এক্ষেত্রে অ্যাসিটাইল-CoA। কোলেস্টেরলের যত কার্বন আছে তো সেই সমস্ত কার্বনের যে সোর্স সেটা হচ্ছে কোএনজাইম এ। তাহলে এই অ্যাসিটাইল-CoA থেকে আমরা কী পাচ্ছি? HMG-CoA। HMG-CoA থেকে কী তৈরি হচ্ছে? মেভালোনেট। মেভালোনেট এবার মাল্টিস্টেপ প্রসেসে কোলেস্টেরলে পরিণত হয়। যে এই HMG-CoA যে রিডাক্টেজ এনজাইম আছে, তো সেই HMG-CoA রিডাক্টেজ এনজাইমের ফাংশনকে কোন হরমোন কন্ট্রোল করে? হরমোন ইনসুলিন এবং থাইরক্সিন এবং তার সঙ্গে সঙ্গে গ্লুকাগন, এরা প্রধানত কন্ট্রোল করে। কিভাবে? ইনসুলিনের মেন কাজ কি দেখো, ইনসুলিন কিভাবে কোনো একটা এনজাইমকে অ্যাক্টিভ করে, ইনসুলিন কিভাবে কোনো এনজাইমের কাজে হেল্প করে। ইনসুলিন প্রধানত সেই সমস্ত এনজাইমকেই অ্যাক্টিভ করে যে সমস্ত এনজাইমগুলো যখন ফসফোরাইলেটেড ফর্মে থাকে তখন তারা ইনঅ্যাক্টিভ থাকে। সাপোজ এখানে একটা এনজাইম আছে এবং এর সঙ্গে ফসফরাস গ্রুপ লেগে আছে, তার মানে অবভিয়াসলি এই এনজাইমটা কোন স্টেটে থাকবে? ইনঅ্যাক্টিভ স্টেটে থাকবে। তো ইনসুলিন হরমোন কি কাজ করে? এখানে ইনসুলিন হরমোন এটাকে ডিফসফোরাইলেশন করে দেয়, এবং যখন ডিফসফোরাইলেশন করে দেয় তখন সেই এনজাইম কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে, রাইট? সো দিস ইজ অ্যাকচুয়ালি কি ফাংশন অফ আওয়ার ইনসুলিন হরমোন। গ্লুকাগন ঠিক তার বিপরীত কাজ করে। গ্লুকাগন প্রধানত সেই সমস্ত এনজাইমকে অ্যাক্টিভ করে যে সমস্ত এনজাইমগুলো যখন ডিফসফোরাইলেটেড ফর্মে থাকে তখন তারা ইনঅ্যাক্টিভ থাকে, আর যখন ফসফোরাইলেটেড হয় তখন তারা অ্যাক্টিভ হয়ে যায়। দেখো এক্ষেত্রে একটা এনজাইম আছে, ধরা যাক এটা ডিফসফোরেটেড ফর্মে আছে, তার মানে এটা ইনঅ্যাক্টিভ আছে। আর গ্লুকাগন কি কাজ করবে? গ্লুকাগন এর সঙ্গে ফসফেট গ্রুপকে লাগিয়ে দেবে। যখনই ফসফেট গ্রুপকে লাগিয়ে দেবে তখন সে অ্যাক্টিভ হয়ে যাবে। মানে গ্লুকাগন এনজাইমের ফসফোরাইলেশন ঘটায় এবং এইভাবে এনজাইমের কাজে হেল্প করে, আর ইনসুলিন ডিফসফোরিলেশন ঘটিয়ে এনজাইমের কাজে হেল্প করে। দেখো HMG-CoA reductase, which is a very very important enzyme for cholesterol biosynthesis. So in this case the insulin and thyroxine dephosphorylate this HMG-CoA reductase. So since they causes dephosphorylation of this HMG-CoA reductase, so this HMG-CoA reductase will be activated. Why? কারণ আমরা কি দেখলাম, ইনসুলিন যখন এক্ষেত্রে এই HMG-CoA রিডাক্টেজের সঙ্গে যখন ফসফেট লেগে থাকবে তখন সেটা ইনঅ্যাক্টিভ থাকবে, তাহলে ইনসুলিন এসে সেটাকে ডিফসফোরিলেটেড করে দিচ্ছে, তার ফলে HMG-CoA রিডাক্টেজ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আবার গ্লুকাগন দেখো যদি ফসফোরিলেশন হয়, গ্লুকাগন এটাকে ফসফোরিলেট করে দিচ্ছে এবং তার ফলে HMG-CoA রিডাক্টেজ এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার দেখো ক্লিনিক্যাল ইন্টারভেনশন, দ্যাট ইজ দ্য স্ট্যাটিন ড্রাগ। তো স্ট্যাটিন লাইক ড্রাগ HMG-CoA রিডাক্টেজকে তারা ইনহিবিট করছে। সো স্ট্যাটিন গ্রুপ অফ ড্রাগ ক্রস দ্য ইনহিবিশন অফ দ্য HMG-CoA রিডাক্টেজ বাই কম্পিটিটিভ ইনহিবিশন। তাহলে HMG-CoA রিডাক্টেজের সঙ্গে কম্পিটিটিভ ইনহিবিশন করছে কোন ধরনের ড্রাগ? স্ট্যাটিন টাইপের ড্রাগ। তাদের এক্সাম্পল কি? মেভাস্ট্যাটিন এবং তার সঙ্গে সঙ্গে লোভাস্ট্যাটিন। তাহলে এক্ষেত্রে এই স্ট্যাটিন টাইপের ড্রাগ, ধরে যাক আমাদের দেহতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল বেড়ে গেছে, তাহলে কোলেস্টেরল বায়োসিনথেসিসকে কী করতে হবে? কমাতে হবে। তো কোলেস্টেরল বায়োসিনথেসিস কমানোর জন্য কোন ধরনের ড্রাগ আমরা ইউজ করব? কোলেস্টেরল বেড়ে গেলে কোন ধরনের ওষুধ খাবো? স্ট্যাটিন ড্রাগ আমরা খাবো। তো স্ট্যাটিন ড্রাগের প্রকৃতপক্ষে ফাংশন কি? সেটা HMG-CoA রিডাক্টেজের কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে। যদি কম্পিটিটিভ ইনহিবিটর হিসেবে কাজ করে তাহলে কী হবে? কোলেস্টেরল বায়োসিনথেসিস অলরেডি কমে যাবে। সুতরাং HMG-CoA রিডাক্টেজ প্রধানত তার কম্পিটিটিভ ইনহিবিটর স্ট্যাটিন ড্রাগ, এবং এই স্ট্যাটিন ড্রাগের এক্সাম্পল কি? মেভাস্ট্যাটিন এবং তার সঙ্গে সঙ্গে লিভোস্ট্যাটিন। এবারে দেখো দ্য রুট অফ এলিমিনেশন, এই যে কোলেস্টেরল যেটা তৈরি হচ্ছে,
তো লিভারের মধ্যে আমরা ধরে নিচ্ছি কোলেস্টেরল তৈরি হচ্ছে এবং সেই কোলেস্টেরল এবার বাইলের মধ্য দিয়ে, পিত্তের মধ্য দিয়ে এটা কিন্তু গল ব্লাডারে চলে আসে। তাহলে কোথায় চলে আসবে? যেমন গল ব্লাডারে চলে আসে এবং গল ব্লাডারে গিয়ে আমরা আগেই দেখেছিলাম যে এই কোলেস্টেরল থেকে প্রথমত বাইল সল্ট তৈরি হয়। সুতরাং কোলেস্টেরল এক্ষেত্রে বাইল সল্টে পরিণত হয় এবং সেই বাইল সল্ট হিসেবে বা সেটা কোথায় চলে আসবে? ইন্টেস্টাইন দিয়ে সেটা অনেক সময় দেহের বাইরে এলিমিনেটেড হবে। সো দিস ইজ দ্য রুট অফ এলিমিনেশন অফ দিস কোলেস্টেরল। সুতরাং লিভার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাংশন করে। কোলেস্টেরল যদি বেড়ে যায় সেই কোলেস্টেরলের এলিমিনেশনে লিভার কিন্তু গুরুত্বপূর্ণ ফাংশন করে। এটাও কিন্তু একটু তোমাদেরকে ফোকাস করতে হবে। এবং সব শেষে যেটা আছে দেখো, দ্য কোলেস্টেরল লাইফ সাইকেল ম্যাপ। তো প্রথমেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কোলেস্টেরল বায়োসিনথেসিস। দেখো প্রথমেই আমরা কি দেখলাম? কোলেস্টেরল বায়োসিনথেসিস। তো কীভাবে প্রধানত কোলেস্টেরলের সিনথেসিস হচ্ছে? তো আমরা দেখলাম যে অ্যাসিটাইল কোয়ে থেকে HMG-CoA থেকে মেভালোনেট এবং সেখান থেকে কোলেস্টেরল, এবং হেল্প করছে কোন এনজাইম? HMG-CoA রিডাক্টেস। তো ইনসুলিন প্রধানত এটাকে অ্যাক্টিভ করছে এবং স্ট্যাটিন টাইপের ড্রাগ এবং গ্লুকাগন প্রধানত কোলেস্টেরল বায়োসিনথেসিসকে ইনহিবিট করছে। তো কোলেস্টেরল তৈরি হয়ে গেল, তাহলে কোলেস্টেরল এবার ব্লাড ভেসেলসের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল বা রক্তবাহের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। রক্তবাহের এবার প্রাচীরে যদি কোনোভাবে কোলেস্টেরল যদি জমা হয় তখন তাকে আমরা বলবো আথারোস্ক্লেরোসিস। সো এ প্রিসাইজ ব্যালেন্স অফ দ্য ইনফ্লাক্স অ্যান্ড দ্য এফ্লাক্স ইজ রিকোয়ার্ড ফর মেটাবলিক হোমিওস্ট্যাসিস। সুতরাং ইনসুলিন এবং গ্লুকাগনকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে রোল প্লে করতে হবে কোলেস্টেরলকে মেনটেন করার জন্য। সো দিস অ্যাক্টস অ্যাজ এ স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য লাইপোপ্রোটিন ট্রাভেলার। আমরা আগেই দেখেছিলাম যে ব্লাডের মধ্যে যখন কোলেস্টেরল চলে আসছে তখন সেটা কিন্তু লাইপোপ্রোটিন তৈরি করছে, যেটা প্রোটিনকে ক্যারি করছে ডিফারেন্ট টাইপের টিস্যুতে। ঠিক আছে, এছাড়া এই যে কোলেস্টেরল যেটা সেটা লিভারে যায় এবং লিভারে গিয়ে সেটা বাইল সল্টে পরিণত হয় এবং এই বাইল সল্ট এবার আমাদের স্মল ইন্টেস্টাইন দিয়ে বাইরে চলে আসে, এক্সিট করছে। এবং যখন কোলেস্টেরলের পরিমাণ কমে যাচ্ছে বা আমরা যখন কোনো খাবার খাচ্ছি তখন আবার ফের সাইটোসল এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোলেস্টেরল বায়োসিনথেসিস হচ্ছে। বায়োসিনথেসিস খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমি তোমাদেরকে বলবো অত ডিটেলসে পড়ার দরকার নেই। যেটুকু অংশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যেমন HMG-CoA রিডাক্টেস, তার সঙ্গে সঙ্গে মেভালোনেট, এরকম কিছু কিছু টার্ম আছে। তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিন টাইপের ড্রাগ কী কাজ করছে, অ্যাসিটাইল কোয়ের কী গুরুত্বপূর্ণ ফাংশন আছে, এবং আথারোস্ক্লেরোসিস কী, এবং কোলেস্টেরল বায়োসিনথেসিস প্রধানত সেলের কোথায় হয়, সেই এনজাইমগুলো কোথায় পাওয়া যায়, এরকম কিছু কিছু বেসিক ইনফরমেশান রাখলেই হবে। এবং কোলেস্টেরলের ফাংশন একটু মাথায় রাখতে হবে। কোলেস্টেরল প্রধানত প্লাজমা মেমব্রেনের ফ্লুইডিটিকে মেনটেন করে, লাইপোপ্রোটিন তৈরি করে। কত ডিফারেন্ট টাইপের লাইপোপ্রোটিন আমাদের দেহের মধ্যে আছে আমি পরে সেগুলো সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে নর্মাল লেভেল অফ কোলেস্টেরল, এবং যদি কোনোভাবে আথারোস্ক্লেরোসিস হয় তাহলে আমাদের মধ্যে কোন ধরনের প্রবলেম তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে, এই সমস্ত কনসেপ্টগুলো রাখলেই হবে। তো আশা করি এই সমস্ত ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্প হবে। পিজি লেভেল বায়োকেমিস্ট্রি বা পিজি লেভেলেই শুধুমাত্র এসএসসির যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। এতদিন আমি 9-10 লেভেলের বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, পিজি লেভেলের কোনো টপিক আমি আলোচনা করিনি। সুতরাং তোমরা অনেকেই আমাকে বলছো পিজি লেভেলের বিষয়ে আলোচনা করতো, তো সেই জন্যই এগুলো আলোচনা করছি। এর সাথে সাথে তোমরা বলছো যে পিজি লেভেলের ব্যাচ শুরু করতে। দেখো আমি যেহেতু একটু পড়াশোনার মধ্যে আছি, কারণ তোমাদের মতো স্টুডেন্টসদেরকে পড়াতে গেলে খুব ভালো করে পড়তে হবে। নোটসগুলো তৈরি করছি এবং আমি ভেবেছিলাম যে কয়েকদিনের মধ্যে আমি নোটস কমপ্লিট করে ফেলবো, কিন্তু যত নোটস তৈরি হচ্ছে দেখছি আমাকে অনেকটাই পড়তে হচ্ছে। সুতরাং 100% প্রিপারেশান না নিয়ে আমি ব্যাচ শুরু করতে পারছি না। আমি ওইরকমভাবে পড়াই না যে নিজে প্রিপারেশান না নিয়ে আমি কিন্তু স্টুডেন্টসদেরকে পড়াই না, কারণ তোমাদের মতো স্টুডেন্টসদেরকে পড়াতে গেলে অবশ্যই নিজের কনসেপশান থাকতে হবে। যেটা আমার ল্যাকুনা আছে সেটা আমি বলে দিই, সেটা প্রথমত আমি পড়ে আমাকে তৈরি হতে হচ্ছে। তো আমি 100% তৈরি হলেই তোমাদেরকে আমি বলে দেব। তবে যেগুলো তৈরি করছি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।